জিকে পড়ছি কিন্তু কিছুতেই মনে থাকছে না, মনে রাখতে পারছি না, কিছুদিন পর ভুলে যাচ্ছি। এমন সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা তাদের জন্য যারা জিকে পড়ে কিছুতেই মনে রাখতে পারছেন না। মাত্র 2টি প্রশ্নের উত্তর জানা থাকলে আপনি জিকে পড়ে কখনোই ভুলবেন না। প্রথম প্রশ্ন, আপনি কেন জিকে মনে রাখতে পারছেন না? এর উত্তর কখনো খুঁজেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, কিভাবে পড়লে আপনার জিকে মনে থাকবে? এর উপায় খুঁজেছেন? আজকে আমি এই দুটো পয়েন্টের উপরই কথা বলবো। আমরা কোন তথ্য ভুলে যাই? যে তথ্যগুলো আমরা না বুঝে মুখস্থ করি। মনে করুন আপনি একটা পার্কে ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে যখন ফিরলেন, আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করলো আপনি সেই পার্কে কী কী দেখেছেন, সেই পার্কের টিকিট ভাড়া কত ছিল, সেই পার্কের গেট কোন দিকে ছিল, সেই পার্কের বেঞ্চ কোন দিকে ছিল, সেই পার্কে কী কী গাছ ছিল, সেই গাছের নাম কী, কী কী পশু ছিল, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করতেই পারে। এই প্রশ্নগুলো যখন আপনার ফ্রেন্ড করে, আপনি তো কিছুই ভুলে যাচ্ছেন না। আপনি তাকে সুন্দর করে আপনার পার্কে ঘোরার বিবরণ তাকে দিতে পারছেন। কারণ কি? এর কোনো কিছুই আপনি মুখস্থ করেননি, আপনি ভিজুয়ালি দেখেছেন, আপনার ব্রেনে গেঁথে গিয়েছে। জিকে ভুলে যাওয়ার অন্যতম একটি কারণ হলো এটা আপনি না বুঝে মুখস্থ করছেন, এবং শুধু মুখস্থ নয়, আপনি খুব তাড়াহুড়ো করে মুখস্থ করছেন। মনে করুন আমি ভাষা আন্দোলনের ইতিহাস পড়ছি, এখন আমি মুখস্থ করছি ভাষা আন্দোলন 1952 সালে হয়েছিল, 1952 সালে হয়েছিল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এভাবে পড়তেছেন, একবার নয় 10 বার করে পড়তেছেন, তারপর আপনি ভুলে যাচ্ছেন। এর কারণ হলো আপনি এক তো মুখস্থ করেছেন, দ্বিতীয়ত আপনি না বুঝে মুখস্থ করেছেন, তাড়াহুড়ো করে মুখস্থ করেছেন, আপনি শুধু বলে বলে মুখস্থ করেছেন। আপনি যদি সেটা বুঝে ব্রেনে ইনপুট করতেন, তাহলে কিন্তু আপনার একবার কিংবা দুবার পড়লেই হয়ে যেত। আরেকটি কারণে ভুলে যাচ্ছেন, কারণ জিকে যখন আপনি পড়ছেন সেটার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই। আপনি শুধু পড়ছেন পরীক্ষার খাতায় ভালো রেজাল্ট করার জন্য। আমাদের উদ্দেশ্য যখন থাকে শুধু পরীক্ষার খাতায় উগরে দেয়া, তখন সেটা আমাদের শর্ট মেমোরিতে গিয়ে পৌঁছায় এবং সেটা কিছুদিন পর ডিলিট হয়ে যায়। কিন্তু আমাদের উদ্দেশ্য যখন থাকে আমরা এটা জানবো, এটা নিয়ে আমরা আমাদের বন্ধুদের সাথে গল্প করব, যখন আপনি নিজের আগ্রহ থেকে পড়বেন, ভাষা আন্দোলনের ইতিহাস জানার জন্য পড়বেন, এবং এটা শুধু আপনি নিজে জেনেছেন এমন নয়, আপনি আপনার পরবর্তী প্রজন্ম বা ফ্রেন্ডদের সাথে গল্প করতে পারবেন, তখন সেটা আপনি আর ভুলবেন না। মনে করুন আপনি টিচার হয়েছেন, এক স্টুডেন্ট আপনাকে জিজ্ঞেস করলো ভাষা আন্দোলন কেন হয়েছিল। এখন কি আপনি বই খুলে আনসার করবেন? আপনার তো জানতে হবে ভাষা আন্দোলন কেন হয়েছিল। এই যে পরবর্তী প্রজন্ম, এরা আপনার কাছে জিজ্ঞেস করতে পারে এক সময় ভাষা আন্দোলন কেন হয়েছিল, বা এক সময় আপনারই দায়িত্ব এদের মাঝে ইতিহাসটা পৌঁছে দেওয়া, কারণ বাঙালি জাতি হিসেবে বাঙালি জাতির ইতিহাস জানা অত্যন্ত জরুরি। এখন আসি কিভাবে পড়লে আপনি ভুলবেন না। প্রথমত, কোনো একটা পড়া যখন আপনি পড়বেন, তখন সেটা মুখস্থ করার উদ্দেশ্যে একেবারেই পড়বেন না। আপনি পড়বেন সেটা আপনার জানার তাগিদ থেকে। আপনি সেই বিষয়টা জানতে চাচ্ছেন, অর্থাৎ আপনি সেই বিষয়টা জানতে আগ্রহী, এই জায়গা থেকে পড়বেন। এবং এই জায়গা থেকে পড়লে আপনার ব্রেন যে আউটপুট দেবে সেটা কখনোই যখন আপনি মুখস্থ করার তাড়নায়, শুধু পরীক্ষায় ভালো করার তাড়নায় পড়বেন, সম্ভব হবে না। প্রথমেই আপনি যখন কোনো কিছু পড়বেন, তখন সেটা মুখস্থ করার জন্য একেবারেই পড়বেন না। আপনার জানার আগ্রহ থেকে পড়বেন, আপনার জ্ঞানের পরিধি বাড়ানোর জন্য পড়বেন, যেটা নিয়ে আপনাকে কেউ প্রশ্ন করলে, যেটার সম্পর্কে আপনার কাছে কেউ জানতে চাইলে, আপনি সেটা তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন। যদি সম্ভব হয় সেটা আপনি ভিজুয়াল করে পড়বেন, বা আপনার কাছাকাছি যে বিষয়গুলো বা ঘটনাগুলো সেটার সাথে রিলেটেড, তার সাথে কম্পেয়ার করে পড়তে পারেন। আজকে আমি ভাষা আন্দোলনের ইতিহাস আপনাদের সাথে আলোচনা করব আমাদের রিসেন্ট কোনো ইস্যুর সাথে রিলেট করে। আপনি পড়ছেন ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল 1952 সালে, কিন্তু ভাষা আন্দোলন কেন হয়েছিল এটা কি আপনি জানেন? কোনো একটা বিষয় পড়ছি কিন্তু সেটার গোড়া থেকে পড়ছি না, এ কারণেও আমরা ভুলে যাচ্ছি। ভাষা আন্দোলনের ইতিহাস জানতে হলে
প্রথমেই আমাদের জানতে হবে কেন ভাষা আন্দোলন হয়েছিল এবং কেন ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা তৎকালীন মানুষেরা অনুভব করেছিল। আমাদের জাতীয় জীবনের একটা রিসেন্ট ইস্যুর দিকে আমরা তাকাই। কয়েক মাস আগে আমাদের দেশে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল। এই কোটা বিরোধী আন্দোলনের ফলে সরকার পতন হয়ে গেল। নতুন সরকার যখন এলো তখন তিনি কিন্তু অনেক কিছু সংস্কার করেছেন, অনেক বিষয় পরিবর্তন এনেছে। যেমন সম্প্রতি যদি আমরা তাকাই দেখতে পাচ্ছি যে র্যাব, পুলিশ, আনসারের পোশাক পরিবর্তন করে দিয়েছে। এটা একটা সংস্কার। ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা কেন হয়েছিল? 1947 সালে দেশ বিভাগ হয়েছিল। 14ই আগস্ট পাকিস্তান, 15ই আগস্ট ভারত নামের রাষ্ট্রের জন্ম হয়। একটা সদ্য স্বাধীন রাষ্ট্র পাকিস্তান, যে এতদিন ব্রিটিশদের অধীনে ছিল, এখন স্বাধীনতা পেয়েছে। তারা তো ইচ্ছে করবে সে নিজের মতো রাষ্ট্রের বিভিন্ন নিয়ম কানুন সংশোধন করবে, সংস্কার করবে। ঠিক তেমনিভাবে যখন 1947 সালে দেশ বিভাগ হয়েছিল, পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল, যেহেতু পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, সেখানে উর্দু ভাষাভাষী মানুষও ছিল, বাংলা ভাষাভাষী মানুষও ছিল। যখন দুটো ভাষা থাকে এবং রাষ্ট্রভাষা হবে একটা, তখন তো একটা সিলেকশন করার ব্যাপার চলেই আসে। তৎকালীন সময়ে যারা প্রথম সারিতে ছিল, যেমন বর্তমান সময়ের উপদেষ্টাগণ বিভিন্ন সিদ্ধান্ত নিতে পারছেন, ওই সময়ে চৌধুরী খালিকুজ্জামান এবং আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়া উদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। একটা প্রস্তাব উঠল উর্দুকে রাষ্ট্রভাষা করার। অপরদিকে যারা পূর্ব বাংলার ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং এনামুল হক এর বিরোধিতা করেন। উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তির উপর করা হয়েছিল। যেহেতু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা ছিল মুসলিম, তাই তারা তাদের রাষ্ট্রভাষা উর্দু করতে চেয়েছিল। এখন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, বাংলাদেশও একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখন যদি হঠাৎ করে কোনো উপদেষ্টা বলেন যে আরবি বা উর্দুই হবে বাংলাদেশের রাষ্ট্রভাষা, তখন কি আমরা মেনে নেব? মেনে নেব না। কারণ আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী হলেও আমরা বাংলা ভাষায় কথা বলতে অভ্যস্ত। আমাদের জন্ম থেকে আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা। হঠাৎ করে যদি আমাদের ভাষা চেঞ্জ করে আরবি কিংবা উর্দু করা হয়, তাহলে আমরা কোনো ক্ষেত্রেই আর এগিয়ে যেতে পারবো না। কারণ ভাষা ছাড়া তো আমরা অচল। আমরা যেভাবে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, ঠিক সেভাবেই আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক এই কথাটাই বলেছিলেন যে আমরা হিন্দু মুসলমান যেমন সত্য, তার চেয়েও বেশি সত্য হলো আমরা বাঙালি। কোনো প্রস্তাব যখন ওঠে এবং সেটার যখন দুটি পক্ষ থাকে, কোন পক্ষের জয়লাভ করা উচিত? অবশ্যই যারা সংখ্যাগরিষ্ঠ তাদের। পাকিস্তানের ভাষাভাষী মানুষের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখি 56.40% মানুষের ভাষা ছিল বাংলা। অপরদিকে মাত্র 3.27% মানুষের ভাষা ছিল উর্দু। সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে অবশ্যই পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হওয়ার দাবিদার। কিন্তু কথায় আছে জোর যার মুল্লুক তার। যেহেতু ওই সময় পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতায় ছিল, তাদের ক্ষমতার জোরে তারা উর্দুকেই রাষ্ট্রভাষা করতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু বৃহৎ জনগোষ্ঠী তো এটা মেনে নেবে না, ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের সূচনা হয়েছিল। একটা আন্দোলনকে পরিচালনা করার জন্য সেটার কোনো কমিটি থাকা দরকার, নয়তো সেটা চালাবে কে? যে কোনো কিছু পরিচালনা করার জন্য একজন প্রধান ব্যক্তিত্ব অবশ্যই থাকা উচিত, নয়তো হালবিহীন তরির মতো কোনো আন্দোলন সফলতা পেতে পারে না। বাংলাদেশের ইস্যুতে যদি তাকাই, তাহলে কোটা আন্দোলন যখন সংগঠিত হয়েছিল তাদেরও সমন্বয়ক ছিল, তারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তেমনিভাবে ভাষা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য প্রথম একটি সংগঠন গঠিত হয় 1947 সালের 2 সেপ্টেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম তমুদ্দিন মজলিস গঠন করেন। এটাই ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমুদ্দিন মজলিস
কি ধরনের প্রতিষ্ঠান? আমাদের ভাষা, এটা আমাদের সংস্কৃতির সাথে সম্পর্কিত। আন্দোলন পরিচালনার সময় বিভিন্ন প্লাকার্ড বা ফেস্টুন, স্লোগান এগুলো দিয়ে আন্দোলন পরিচালনা করা হয়। তেমনিভাবে এই প্রতিষ্ঠানও ভাষা আন্দোলনের সময় একটা পুস্তিকা বের করে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে একটা পুস্তিকা বের করেন। এখান থেকেও আমাদের একটা প্রশ্নের উত্তর হয়ে গেল, ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম কি বা প্রথম পুস্তিকা কবে বের হয়? 15 সেপ্টেম্বর 1947। এই পুস্তিকার লেখক ছিলেন 3 জন। অধ্যাপক আবুল কাশেম, যিনি এই প্রতিষ্ঠানটা গঠন করেছিলেন। দ্বিতীয়ত হলো কাজী মোতাহের হোসেন। তৃতীয় হলো আবুল মনসুর আহমদ। এখান থেকে প্রশ্ন হতে পারে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার লেখক কতজন, এবং অপশন দিয়ে জিজ্ঞেস করতে পারে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার লেখক কে। এই যে ভাষা আন্দোলনের প্রতিষ্ঠান, এটা তো প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল সাংস্কৃতিক উদ্দেশ্য নিয়ে, বা এটা সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছিল। যেমন কোটা আন্দোলন প্রথম ছিল ছাত্র ছাত্রীদের একটা অধিকার আদায়ের আন্দোলন। কোটা আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হলো যখন বিভিন্ন শ্রেণী পেশা দলের মানুষ এই আন্দোলনে সংযুক্ত হলো এবং সরকার পতন ঘটালো। তেমনিভাবে একসময় যখন তৎকালীন সরকার ভাষা আন্দোলনের দাবি মেনে নিচ্ছিল না, তখন ধীরে ধীরে এতে মানুষের অংশগ্রহণ বেড়ে যাচ্ছিল এবং এটা রাজনৈতিক রূপ লাভ করে। এবং যেহেতু এটা রাজনৈতিক রূপ লাভ করেছে এবং নতুন একটা কমিটি গঠন বা পরিষদ গঠনের প্রয়োজনীয়তা পড়েছে, কারণ প্রথমে ছিল সাংস্কৃতিক উদ্দেশ্য, তারপর এটা রাজনৈতিক রূপ লাভ করে। যখন এটা রাজনৈতিক রূপ লাভ করে তখন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে মনোনীত হন নুরুল হক ভূঁইয়া। 1948 সালের 11 মার্চ ছাত্ররা ধর্মঘট ডাকেন। এই ধর্মঘটে পুলিশ গুলি চালায় এবং অনেক ছাত্রদের গ্রেপ্তার করা হয়। ফলে 1948 থেকে 1952 সাল পর্যন্ত 11 মার্চ ছিল ভাষা দিবস। একটা আন্দোলনের শুরু হয়েছে 1947 সালে এবং সেটা পূর্ণতা পেয়েছে 1952 সালে। এত বছরের একটা আন্দোলন অবশ্যই ধীরে ধীরে অন্যদিকে মোড় নিচ্ছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি সরকার 144 ধারা জারি করেন এবং ছাত্ররা সেটা ভেঙে ফেলেন। তখন পুলিশ সেখানে গুলি চালান এবং প্রথম শহীদ হন রফিকুদ্দিন আহমেদ। তিনি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরপর সালাম, বরকত, শফিউর রহমান এবং সবচেয়ে ছোট যে বাচ্চাটি শহীদ হন তার নাম হলো ওহিউল্লাহ। বয়স ছিল মাত্র 9 বছর। এখানে মুখস্থ করার আসলে কিছু রয়েছে? আমারই কোনো জুনিয়র এসে আমাকে যদি ভাষা আন্দোলনের ইতিহাস জিজ্ঞেস করে, তাহলে তো আমি এভাবে গড়গড় করে বলে দিতে পারি, কারণ এটা তো মুখস্থ করার কিছু নয়, এটা হলো জানার বিষয়। বাঙালি জাতি হিসাবে বাঙালি জাতির এক জীবনের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আমি জানবো, এটাই তো স্বাভাবিক। তাহলে কেন জিকে মনে রাখতে পারছি না? জিকে তো এমনই। এভাবে যদি আমরা গল্পের মতো করে রিসেন্ট কোনো ঘটনার সাথে রিলেট করে পড়ি, অথবা নিজেকে ওই জায়গায় রিপ্লেস করে পড়ি বা ওই জায়গার মানুষ মনে করে পড়ি এবং এটাকে আরও বিস্তারিত জানার জন্য কোনো আর্টিকেল পড়তে পারি। যখন আমরা কোনো একটা বিস্তারিত বিষয় থেকে মাত্র 3-4টা ইনফরমেশন মুখস্থ করে যাই, তখন সেটা মনে থাকে না। আপাত দৃষ্টিতে আপনার মনে হতে পারে কোনো আর্টিকেল পড়তে গেলে আপনার সময়টা বেশি লাগছে, লাগুক, কিছু সময় প্রথমে আপনার বেশি লাগুক, তারপর আপনি আর্টিকেলটা পড়ার মাধ্যমে গোড়া থেকে সেটা জানতে পারছেন এবং কখনোই সেটা ভুলে যাচ্ছেন না। তাহলে কিভাবে পড়লে আপনি জিকে ভুলবেন না? প্রথমেই যখন আপনি জিকে পড়তে যাবেন, কখনোই আপনি জিকে মুখস্থ করতে যাবেন না। আপনি জানার আগ্রহ থেকে জিকে পড়বেন এবং পড়ার সময় একটা বিষয় আপনি মাথায় রাখবেন, এবং এই যে জিকেটা আপনি পড়লেন, জানলেন, এটা আলোচনা করার মতো ক্যাপাবিলিটি যেন আপনার ভিতরে থাকে। কেউ যখন জিজ্ঞেস করে তখন যেন আপনার বই খুলে সেটার উত্তর না করতে হয়, আপনি নিজের ভেতর থেকে সেটার উত্তর করতে পারেন। আর সম্ভব হলে এটা নিয়ে আপনি ভিজুয়াল করে পড়তে পারেন, আপনার বন্ধুর সাথে গল্প করতে পারেন। আশা করি এভাবে যদি প্রত্যেকটা টপিক আপনি সময় নিয়ে পড়েন তাহলে আপনি ভুলবেন না। আপনি খুব তাড়াহুড়ো করে পড়লেন কিন্তু মনে থাকলো না, সেভাবে পড়লে তো আপনার সময়ও নষ্ট হলো এবং তথ্যটা আপনি মনে রাখতে পারলেন না। কিন্তু প্রথমে আপনি একটু বেশি সময় নিয়ে একটু গভীরভাবে জেনে যদি পড়েন তাহলে সেটা আপনি কখনোই ভুলবেন না।
আশা করি আজকের ভিডিওর পর আপনি জিকে মনে রাখতে পারবেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যেগুলো কিভাবে পড়লে আপনি ভুলবেন না। ধন্যবাদ।